আসসালামু আলাইকুম। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদ ইকবাল। আজকের অনলাইন ক্লাসে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা এর উপরে আলোচনা করব। মৌলিক মানবিক চাহিদা কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি এক ধরনের চাহিদা। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা মনে প্রশ্ন আসে সেটা হচ্ছে চাহিদা কি। স্বাভাবিকভাবে অতি সাধারণভাবে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তা বা অভাববোধকে বোঝায়। অর্থনীতির ভাষায় চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা পাওয়ার জন্য অর্থ ব্যয়ের সামর্থ্যকে বোঝায়। যেমন একজন দিনমজুর, তার একটি ফ্রিজের আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার যদি সেই ফ্রিজটি ক্রয়ের সামর্থ্য না থাকে তাহলে সেটাকে তার চাহিদা বলা যাবে না। সমাজকর্মে আমরা চাহিদা বলতে বুঝাই যে আমাদের সমাজ জীবনে বসবাস করতে যে এমন কিছু চাহিদা যেগুলি বিকল্পহীন, যেগুলি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেগুলিকে আমরা মৌলিক মানবিক চাহিদা বলবো। তো মানুষের দুটি সত্তা রয়েছে। একটি মানুষ প্রাণী জগতের একটা প্রাণী হিসেবে তার কিছু চাহিদা রয়েছে, যেমন খাদ্য, তারপরে ঘুম, এগুলি মানুষের প্রাণী হিসেবে একটা চাহিদা। আবার সামাজিকভাবে মানুষের কিছু চাহিদা আছে, যেমন বাসস্থানের চাহিদা, শিক্ষার চাহিদা, যেগুলি বিকল্পহীন। মানুষকে সভ্য জগতে সভ্যভাবে বেঁচে থাকতে হলে যে চাহিদাগুলো মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখে, তাকে বিকশিত করে, সেগুলির সমষ্টি হচ্ছে মৌলমানবিক চাহিদা। এই মৌলমানবিক চাহিদা আর বিষয়টাকে কিছুটা পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন মনীষীদের ভিতরে দুজন মনীষীর প্রদত্ত সংজ্ঞা আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অধ্যাপক আব্দুল হালিম মিয়া প্রদত্ত সংজ্ঞা। উনি তার প্রদত্ত সংজ্ঞায় বলেছেন যে বেসিক হিউম্যান নিডস মে বি ডিফাইন্ড অ্যাজ দোজ ইম্পর্টেন্ট নিডস হুইচ আর ইনএভিটেবল ফর হেলথি অ্যান্ড নর্মাল সোশ্যাল লাইফ অ্যাজ হিউম্যান বিং। এর বঙ্গানুবাদ করলে এরূপ দাঁড়ায় যে মানুষ হিসেবে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে সব গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য, সে সব চাহিদাকেই মৌলমানবিক চাহিদা বলে। এই সংজ্ঞায় আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেটা হচ্ছে, যেখানে বলা হয়েছে মানুষ হিসেবে, যে একটা মানুষ হিসেবে তার কিছু চাহিদা থাকবে, সেই চাহিদাগুলো কি জন্য থাকবে? যে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য, এবং সেই চাহিদাগুলো গুরুত্বপূর্ণ। সকল চাহিদাকে মৌলিক মানবিক চাহিদা বলা হচ্ছে না, বলা হচ্ছে গুরুত্বপূর্ণ চাহিদা সমূহকে। এরপরে আমরা আরেকজনের সংজ্ঞা, আরেক মনীষীর সংজ্ঞা আলোচনা করব, সেটা হচ্ছে ডেভিড জেরি ও জুলিয়া জেরি। তিনি তাদের সংজ্ঞায় বলেছেন যে বেসিক হিউম্যান নিডস is the conception that all human beings share fundamental needs by virtue of their humanity. The fulfillment of these basic needs is seen as an essential precondition for full participation in social life. এই সংজ্ঞার বঙ্গানুবাদ করলে দাঁড়ায় যে মৌলিক মানবিক চাহিদা এমন একটি ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিক গুণাবলীর কারণে মৌলিক চাহিদা হিসেবে এগুলো পূরণে অংশগ্রহণ করে। সমাজ জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণের অত্যাবশ্যক পূর্ব শর্ত হিসেবে মৌলিক চাহিদাগুলো পূরণ বিবেচিত। এই সংজ্ঞায় যেটা বলা হচ্ছে যে মানুষের মানবিক গুণাবলীর কারণে তার কিছু চাহিদা আছে এবং এইগুলো পূরণে সে সর্বদাই অংশগ্রহণ করে, এবং সমাজ জীবনের পরিপূর্ণতা আনয়নের জন্য একটা মানুষ যে সমাজে বসবাস করে তার সেই সমাজে যে জীবনটা, সেই জীবনে পরিপূর্ণতা আনয়নের জন্য এই চাহিদাগুলোকে বিবেচনা করতে।
এই দুটো সংজ্ঞার আলোকে আমরা মৌলমানবিক চাহিদার যে একটা ধারণা বা একে যেভাবে সংজ্ঞায়িত করতে পারি তাকে আমরা এভাবে বলতে পারি যে মানুষের জীবন ধারণ, শারীরিক প্রবৃদ্ধি, মানসিক বিকাশ ও পরিতৃপ্তি এবং সভ্য সামাজিক জীবনযাপন এবং তার উৎকর্ষ সাধনের জন্য যে চাহিদাগুলো পূরণ অত্যাবশ্যক, সেই চাহিদাগুলোর সমষ্টিকে মৌলমানবিক চাহিদা বলে। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজে বসবাস করতে গেলে আমাদের মানুষ হিসেবে যে চাহিদাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বিকল্পহীন, সেগুলি মৌলমানবিক চাহিদা। এই মৌলমানবিক চাহিদা কয়টি? এই মৌলমানবিক চাহিদা কয়টি এ বিষয়ে জানাব চার্লট টোলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে 6টি মৌলমানবিক চাহিদাকে চিহ্নিত করেছেন। এই 6টি মৌলমানবিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্ত বিনোদন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্ত বিনোদন। বাংলাদেশের সংবিধানেও এই মৌলমানবিক চাহিদা এর সম্পর্কে একটি রূপরেখা দেওয়া আছে। বাংলাদেশের সংবিধানের 2য় ভাগের 15 ক, গ এবং ঘ ধারায় 7টি মৌলমানবিক চাহিদার কথা উল্লেখ করা আছে। এই 7টি মৌলমানবিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন ও সামাজিক নিরাপত্তা। তো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সংবিধানে বর্ণিত যে 7টি মৌলমানবিক চাহিদার কথা বলা আছে, এই 7টিকেই আমরা আমাদের মৌলমানবিক চাহিদা হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের মৌলমানবিক চাহিদাগুলো কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, চিত্ত বিনোদন ও সামাজিক নিরাপত্তা। আমরা আমাদের এই মৌলমানবিক চাহিদাগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা নেব। প্রথমেই যে কথা বলা আছে সেটা হচ্ছে খাদ্য বা অন্ন। আমরা সবাই খাদ্য সম্পর্কে যে ধারণা পোষণ করি সেটা হচ্ছে আমরা যা খাই বা আমরা যেগুলি খাওয়ার উপযুক্ত হিসেবে গ্রহণ করি শরীরে, সেগুলি আমাদের খাদ্য। এখন এই খাদ্যটা কি? খাদ্যটা আমাদের দেহের জ্বালানি স্বরূপ। আমাদের দেহটা অন্যান্য মেশিনের মতো একটা মেশিনের অনুরূপ। এখানে প্রত্যেকটা কাজেই শক্তির ক্ষয় হয়। আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ, আমাদের কথা বলা, আমাদের হাঁটা চলা, সব কিছুতেই শক্তির ক্ষয় হয়। এই শক্তিটাকে আমাদের আবার শরীরে সরবরাহ করতে হয়। এই সরবরাহের কাজটা আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে করে থাকি। মানুষের জীবনের প্রাক জন্মাবস্থা অর্থাৎ গর্ভে যখন মানুষ থাকে তখন থেকে মানুষের মৃত্যু পর্যন্ত মানুষের খাদ্যের প্রয়োজন হয়। এখানে খাদ্য বলতে মানব উপযোগী খাদ্য বলা হচ্ছে। মানব উপযোগী খাদ্য কি? মানব উপযোগী খাদ্য হচ্ছে মানুষের ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি অনুমোদিত খাদ্য, এবং এই খাদ্যটা হচ্ছে সুষম প্রকৃতি। সুষম প্রকৃতির খাদ্যটাতে সকল খাদ্য উপাদানের একটা অনুপাতিক হারে বিদ্যমান থাকে। দ্বিতীয়ত যে আমাদের মৌলমানবিক চাহিদাটা আছে সেটা হচ্ছে বস্ত্র। আমরা সবাই পোশাক আশাক পরিধান করি, বস্ত্র পরিধান করি। বস্ত্র আমাদেরকে কি করে? বস্ত্র আমাদেরকে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ হতে রক্ষা করে, আমাদের লজ্জার নিবারণ করে সামাজিকতা রক্ষা করতে সহায়তা করে। বস্ত্রের চাহিদা অপরিত থাকলে মানুষ সামাজিকতা ক্ষুণ্ণ হয়। আমরা যদি কাউকে বস্ত্রহীন দেখি তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে নেই না, তার সম্পর্কে আমরা বিভিন্ন বিরূপ মন্তব্য করি। তৃতীয়ত আমাদের যে মৌলমানবিক চাহিদা আছে সেটা বাসস্থান। বাসস্থানটা হচ্ছে যেখানে আমরা অবস্থান করি বা থাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা হচ্ছে আমাদের বাসস্থান। আমরা সবাই বাসস্থানে থাকি, কারোটা নিজের, কারোটা ভাড়ার, কারোটা ছোট, কারোটা বড়, কিন্তু সবাই আমরা একটা বাসস্থানে থাকি। বাসস্থানে থাকার কারণ হচ্ছে বাসস্থান আমাদেরকে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ এবং হিংস্র জীবজন্তু হতে নিরাপত্তা দান করে। আমাদের সামাজিক সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে এটি সহায়তা করে। আমাদের সকল ধরনের সরকারি সেবা একটা নির্দিষ্ট ঠিকানায় আমরা পেয়ে থাকি।
ঠিকানাবিহীন মানুষকে কোনো ধরনের সহায়তা দেওয়া সম্ভব নয়। চতুর্থত যে আমরা মৌল মানবিক চাহিদার কথা বলতে পারি সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে আমাদেরকে সমাজ উপযোগী করে গড়ে তোলে, আমাদের চিন্তাশীলতাকে পরিচালিত করে, আমাদের আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন আনে। বস্তুত দেখাশোনা এবং স্কুল কলেজের মাধ্যমে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু জানা বা জ্ঞান অর্জন করাকেই শিক্ষা বলা হয়। তো ইউনেস্কো বলেছে যে সেই ধরনের ব্যক্তিকে শিক্ষিত বলা যায় যে ব্যক্তি তার দৈনন্দিন জীবনের সাধারণ বক্তব্যকে উপলব্ধি সহকারে পড়তে ও লিখতে সক্ষম। এই শিক্ষাটা আমাদেরকে পরিবর্তিত সামাজিক পরিবেশে খাপ খাওয়াতে সহায়তা করে, আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। বিধায় মানুষকে সমাজ উপযোগী করে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা। এর পরবর্তীতে যে পঞ্চমে আমরা যে ইয়েটার কথা বলতে পারি সেটা হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্য। চিকিৎসা বিষয়টা আমরা যেটা বুঝি যে আমরা যখন কোনো কারণে রোগগ্রস্ত হই বা শারীরিকভাবে আমরা মানে ভারসাম্যহীন থাকি অথবা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়, সেটা হচ্ছে আমাদের তার বিপরীতে আমরা চিকিৎসা গ্রহণ করি। যে আমাদের এই অসুস্থতা যে তৈরি হয়, এই অসুস্থতার বিপরীতে আমরা যে চিকিৎসা বিজ্ঞানের যে সহায়তা নিই সেটা হচ্ছে চিকিৎসা। এই চিকিৎসা আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টার দিকে আমাদের দৃষ্টি আসে সেটা হচ্ছে স্বাস্থ্য। এখন এখানে স্বাস্থ্য বলতে আমরা বুঝবো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যটা কি? যে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে যে ভালো আছে বা যার কোনো অসুবিধা নেই, সেই সুস্বাস্থ্যের অধিকারী। একজনের শরীর যদি ভালো থাকে কিন্তু তার মানসিক অবস্থা যদি ভালো না থাকে বা মানসিকভাবে যে যদি ভারসাম্যহীন না হয়, তাহলে তাকে আমরা সুস্বাস্থ্যের অধিকারী বলতে পারি না। এক্ষেত্রে সরকারের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, বিভিন্ন ধরনের সেবামূলক ব্যবস্থা আছে, যেগুলির মাধ্যমে আমরা চিকিৎসা সেবা পেয়ে আমাদের স্বাস্থ্য সুরক্ষা করতে পারি। এখন জনগণের স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে তার কি হবে? তার কর্মস্পৃহা কমে যাবে, তার ভিতরে অপরাধ প্রবণতা সহ বিভিন্ন কিছু জন্ম নেবে, হীনমন্যতা জন্ম নেবে। হ্যাঁ, তো এই জন্যে চিকিৎসা এবং স্বাস্থ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনটা হচ্ছে নির্মল আনন্দ এবং আমোদ প্রমোদের ব্যবস্থা হলো চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনটা মূলত আমরা অবসরকালীন সময়ে করে থাকি। এক্ষেত্রে আমরা বিভিন্ন কাজ করে থাকি। কেউ গান শুনে, কেউ টিভি দেখে, কেউ মোবাইলে বিভিন্ন ধরনের গেমস, বিভিন্ন কিছুতে মনোযোগ দেয়, কেউ বিভিন্ন ধরনের শৈল্পিক কাজে সংযুক্ত থাকে। হ্যাঁ, সবাই একই জিনিসে উৎসাহ পায় না, এক একজনের রুচি এক এক ধরনের। এখন এই যে চিত্ত বিনোদনটা, এই চিত্ত বিনোদনটা আবার সমাজ স্বীকৃত এবং সুস্থ স্বাভাবিক হতে হবে। এই সুস্থ স্বাভাবিক চিত্ত বিনোদনটা কি করে? মানুষের ভিতরে কর্মস্পৃহাকে পুনরুজ্জীবন ঘটায়। এবং এই যদি চিত্ত বিনোদনটা সঠিক না হয় তাহলে তার ভিতরে মানসিক অবসাদগ্রস্ততা আসে, অলসতা আসে, অনীহা আসে, কর্মবিমুখতা আসে, কুচিন্তা আসে, হতাশা আসে, হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা এবং তার যে সৃজনশীল প্রতিভা, এই সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে চিত্ত বিনোদনও আমাদের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। তো পরিশেষে সপ্তমে আমরা যে মৌলিক মানবিক চাহিদার কথা আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। আমরা সমাজে প্রত্যেকেই বসবাস করি এবং সমাজ থেকে আমরা কিছু নিরাপত্তা আশা করি। কোন অবস্থায় আমরা নিরাপত্তা আশা করি? আমরা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন সময় আকস্মিক বিপর্যয় আসতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, পেশাগত দুর্ঘটনা, উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যু। এই সমস্ত ক্ষেত্রে একটা পরিবার যে আকস্মিক বিপর্যয়ের ভিতরে পতিত হয়, সেই বিপর্যয় হতে উত্তরণ বা সেই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য যে সমস্ত সহযোগিতাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে বা সমাজের পক্ষ থেকে আমরা পেয়ে থাকি, সেগুলি হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা, বিশেষ করে রাষ্ট্রীয় পক্ষ থেকে। এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যত জোরদার হবে, মানুষের জীবন ধারণ বা সমাজে বসবাসটা ততটা মানুষের জন্য সহজ হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মৌলমানবিক চাহিদা এবং মৌলমানবিক চাহিদাগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ।
এখন এই মৌলমানবিক চাহিদা আর অধ্যায়ে এই মৌলমানবিক চাহিদা বিষয়ে আরো কিছু বিষয়াবলী আলোচিত হয়েছে। তার ভিতরে অন্যতম একটি হচ্ছে যে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা। এই মৌলমানবিক চাহিদা যে বাংলাদেশে আছে এগুলো সঠিকভাবে সবার জন্য পূরণ হচ্ছে না। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, এই বিশাল জনগোষ্ঠী সবার জন্য মৌলমানবিক চাহিদা সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না, কারণ বাংলাদেশে একটা দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ। এখানে দরিদ্র জনগণের সংখ্যা তুলনামূলক কিছুটা বেশি। এখন এই যে অপূরণজনিত সমস্যাগুলি আছে এর ভিতরে কিছু কিছু সমস্যা আছে যেগুলি ভিতরে প্রথমে আমরা বলতে পারি যে পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা হচ্ছে যে মানুষের শরীরে যে পুষ্টি আছে বা পুষ্টি উপাদান আছে এইগুলিও শরীরে সঠিকভাবে গ্রহণ করতে না পারার কারণে মানুষের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে পুষ্টি বিষয়টা সম্পর্কে আমাদের একটু জানার দরকার। পুষ্টি হচ্ছে যে এমন একটি প্রক্রিয়া যেখানে সুষম খাবার থাকবে এবং শরীরকে সেই খাবার উপাদানগুলো শোষণ করার ক্ষমতা থাকতে হবে। আমরা সুষম খাবার গ্রহণ করলাম, কিন্তু আমাদের শরীর সেই খাদ্য উপাদানগুলো ভেঙে যাওয়ার পরে তা শরীর গ্রহণ করতে পারলো না, তাহলে আমাদের শরীরে পুষ্টি হবে না। আবার আমাদের শরীরের এই খাদ্য গ্রহণ করার, পুষ্টি উপাদানগুলো গ্রহণ করার সামর্থ্য আছে, কিন্তু আমরা সুষম খাবার গ্রহণ করতে পারছি না। ফলশ্রুতিতে আমরা পুষ্টিহীন হয়ে পড়ছি। তো পুষ্টিহীনতার ফলে মানুষের শরীর ধীরে ধীরে স্বাভাবিকত্ব হারায়, তার চিন্তা চেতনায় বৈকল্য আসে। হ্যাঁ, এর ফলে তার কর্মস্পৃহা হ্রাস পায়। হ্যাঁ, তা বাংলাদেশের মৌলমানবিক চাহিদা ভিতরে যে খাদ্য আছে, সকল মানুষ সুষম খাদ্য ক্রয় করতে পারে না, মানসম্মত বাসস্থানে থাকতে পারে না, মানসম্মত বস্ত্র পরিধান করতে পারে না, যার ফলে তারা পুষ্টিহীনতার শিকার হয়। দ্বিতীয়ত আমরা যে বিষয়টার কথা বলতে পারি সেটা হচ্ছে স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্য বলতে আমরা এখানে সুস্বাস্থ্যের কথা বলবো। সুস্বাস্থ্য হচ্ছে যে একটা মানুষের দৈহিক, মানসিক ও সামাজিকভাবে সে সবল আছে, ভারসাম্যমূলক অবস্থা আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য। এখন শারীরিক এবং মানসিক সুস্থতার ঘাটতি বা অভাবজনিত অবস্থাকেই স্বাস্থ্যহীনতা বলা হয়। একটা মানুষের শরীর ভালো, কিন্তু কোনো কারণে তার মানসিক অবস্থা বিপর্যস্ত। এই মানসিক বিপর্যস্ততা তার শরীরটার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে তার শরীরটাকে ভারসাম্যহীন করে ফেলবে। এখন এই মানুষ যখন রোগাক্রান্ত হয় এবং রোগাক্রান্ত হওয়ার পরে শরীরে যে তার প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়ে সে যে এই রোগের যে ভোগান্তিটাতে পড়ে, এই ভোগান্তিটার, এই সমস্যাটাকেই আমরা স্বাস্থ্যহীনতা বলতে পারি। তো স্বাস্থ্যহীনতার কারণটা বাংলাদেশে যে মৌলমানবিক চাহিদাগুলো আছে এগুলি সঠিকভাবে পূরণ না হওয়ার জন্য হতে পারে। যেমন একজনে সুষম খাবার পাচ্ছে, কিন্তু সে লেখাপড়ার যথেষ্ট সুযোগ পাচ্ছে না। এই লেখাপড়ার সুযোগ না পাওয়ার কারণে এটি তার মনের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। হ্যাঁ, দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে বস্তি সমস্যা। বস্তি এক ধরনের আবাসস্থল যেটা আধুনিক সুযোগ সুবিধা কিছুই সেখানে থাকে না। সেখানকার ঘরগুলো হয় ছোট ছোট, সেখানে সুপেয় পানি, পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে না এবং ঘরগুলোর ভিতরে তেমন কোনো দূরত্ব থাকে না। সেখানে একই ঘরে অনেক লোক বসবাস করে, যার ফলে গোপনীয়তা থাকে না, সামাজিকতা সঠিকভাবে রক্ষা হয় না। এই যে বস্তিতে রয়েছে, এই বস্তির কারণটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র শ্রেণীর এবং তারা নানা কারণে দেখা যায় গৃহহীন হয়ে পড়ে। যেমন বন্যার কারণে হয়, নদী ভাঙনে হয়, জলোচ্ছ্বাসে হয়। হ্যাঁ, এই ধরনের নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার অনেকে বেকারত্বর শিকার হয়। বিভিন্ন কারণে তারা মানসম্মত বাসগৃহে থাকতে পারে না, তখন তারা বস্তি এলাকায় চলে যায় এবং সেখানকার এই ছোট ছোট ঘরে তারা থাকে। এর ফলে কি হয়? এর ফলশ্রুতিতে তাদের ভিতরে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। পুষ্টিহীনতা হতে পারে, স্বাস্থ্যহীনতা হতে পারে, অপরাধ প্রবণতা আসতে পারে। কাজে এই বস্তি সমস্যা বাংলাদেশের মৌলমানবিক চাহিদা অপূরণের জন্য অন্যতম একটি সৃষ্ট সমস্যা। মৌলমানবিক চাহিদা অপূরণের জন্য পরবর্তীতে যেটা আমরা বলতে পারি চতুর্থত, সেটা হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে অক্ষর জ্ঞানের অভাব। যারা সাধারণভাবে অতি সাধারণ যে অক্ষর জ্ঞানটা আছে এটা যাদের নেই, যারা অত্যন্ত সহজ বিষয়গুলো পড়তে বা লিখতে পারে না, তাদেরকে আমরা নিরক্ষর বলে গণ্য করি। বাংলাদেশের
যে অধিকাংশ বাংলাদেশের যে দরিদ্র জনগোষ্ঠী আছে, তারা দরিদ্র জনগোষ্ঠী বিভিন্ন জীবিকার কারণে দেখা যায় যে শিক্ষায় যুক্ত হয়েও কিছুদিন পরে ঝরে পড়ে। হ্যাঁ, ফলশ্রুতিতে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা এই নিরক্ষর জনগোষ্ঠীতে পরিণত হয়। এই নিরক্ষর জনগোষ্ঠীর সাথে অজ্ঞতার একটা সম্পর্ক আছে, যেহেতু তারা লেখাপড়া কম বা নামে মাত্র জানে, সেহেতু অনেক বিষয় সম্পর্কে তাদের জ্ঞান নাই। তারা বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল না, তারা সেগুলিকে নিতে পারে না, অথবা তারা তাদের জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তো নিরক্ষরতা বাংলাদেশের মৌলমানবিক চাহিদা অপূরণজনিত একটি অন্যতম সমস্যা। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। বেকারত্বকে বলতে সাধারণত কর্মহীন অবস্থাকে বোঝায়, যে একজন মানুষ সে প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু সে কাজ পাচ্ছে না, এই অবস্থাটাকে বেকারত্ব বলে। বাংলাদেশে যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যা যে বাংলাদেশের জনসংখ্যার যে কর্মপ্রকৃতি, সেই কর্মপ্রকৃতিতে অধিক জনসংখ্যা কিন্তু কাজের পরিমাণ কম। এই কাজের পরিমাণ কমের কারণে বাংলাদেশে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। যে কর্মক্ষেত্র কম, এখানে কৃষি নির্ভর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সেই অর্থনীতিতে মানুষের কাজ করার এবং আয়ের সুযোগ ব্যাপক নেই। মৌলমানবিক চাহিদা অপূরণজনিত আরেকটি সমস্যা হচ্ছে পারিবারিক ভাঙন। একটি পরিবারে যখন মৌলমানবিক চাহিদা সমূহ পূরণ হয় না, তখন পরিবারের সদস্যদের ভিতরে যে স্বাভাবিক সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা আর বিদ্যমান থাকে না। পারিবারিক অস্থিরতা দেখা দেয়, সদস্যদের ভিতরে তখন একটা মানসিক দূরত্ব তৈরি হয়। এর ফলে কি হয়, পরিবারটা ভেঙে যায়। তাছাড়া অনেকে জীবিকার তাগিদে পরিবার ভেঙে অন্যত্র চলে যায় জীবিকা অর্জনের জন্য। এই ভিক্ষাবৃত্তি, এই পারিবারিক ভাঙনের পরবর্তীতে আমরা যে বিষয়টাকে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি বর্তমানে একটা ব্যাপক সামাজিক একটা সমস্যা। এখানে ধর্মীয় অনুভূতি এবং মানবিক অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় অনুভূতি এবং মানবিকতার দিক থেকে মানুষ পারলৌকিক মুক্তির আশায় কেউ কোনো কিছুতে হাত পাতলে, সহায়তা চাইলে তাকে সেটা দেয়। এই ভিক্ষাবৃত্তিতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ভিক্ষাবৃত্তিতে অতি সহজে অর্থ উপার্জন করা যায়। এর জন্য তেমন বিশেষ কিছু জানার প্রয়োজন হয় না এবং তাৎক্ষণিকভাবে এটাতে সংযুক্ত হওয়া যায়। এই সহজে উপার্জনের একটা মাধ্যম হিসেবে অধিকাংশ মানুষ এই ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। এর ফলে যেটা হচ্ছে যে আমাদের দেশের যে কর্মক্ষম জনগোষ্ঠী, তার একটা উল্লেখযোগ্য অংশ কর্ম থেকে বাইরে থাকছে, কর্মের বাইরে থাকছে। হ্যাঁ, এবং সর্বশেষে দেখা যাচ্ছে যে এটা যে সমস্যাটার কথা আমরা বলতে পারি সেটা নৈতিক অধঃপতন। যে আমার বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন, এই জিনিসগুলোকে সব মানুষই প্রথমে বৈধভাবে অর্জন করার চেষ্টা করে, কিন্তু যখন সে পারে না তখন সে বিকল্প পন্থায় সেটাকে পাওয়ার চেষ্টা করে। এখন বিকল্প পন্থাটা স্বভাবতই সমাজ বা রাষ্ট্র অনুমোদিত হয় না, আইন অনুমোদিত হয় না। তো এই যে তারা বিকল্প পন্থায় এই মৌলমানবিক চাহিদা পূরণের যে প্রচেষ্টাগুলো করে, যেমন চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন ধরনের জালিয়াতি করে, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে তাদের নৈতিক অধঃপতন ঘটে। এখন যখন একজন মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ হয় না, তখন তার মানসিক অবস্থা ভারসাম্যহীন হয়। এই অবস্থায় সে সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম করে, হ্যাঁ, যেগুলি আমাদের সমাজ স্বীকৃতি দেয় না। তো এই মোটামুটি আমাদের মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। তা আমরা সবাই জানি যে সামাজিক সমস্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পরস্পর সম্পর্কযুক্ত। এই যে সমস্যাগুলো আলোচনা করা হলো, এই সমস্যাগুলো আবার বহু সমস্যা সৃষ্টি করে বা বহু সমস্যাকে সহায়তা করে। তো এই জন্য আমাদের দেশে মৌলমানবিক চাহিদা পূরণ করা একান্ত আবশ্যক এবং সেই হিসেবে কাজ চলছে। এখন আমাদের এই যে মৌলমানবিক চাহিদা পূরণ করতে গেলে যে জিনিসটা আমাদের আগে জানতে হবে, যে মৌলমানবিক চাহিদাগুলো কেন পূরণ হচ্ছে না, এর অন্তরায়গুলো কি। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের যে অন্তরায়গুলো আছে, এগুলি এই ক্লাসে আলোচনার মাধ্যমে আজকের ক্লাসটাকে আমরা শেষ করব।
তো এই অন্তরায়গুলোর ভিতরে প্রথমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দারিদ্র্য। বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণই বা একটা বিরাট অংশই দরিদ্র। এই দরিদ্রতার কারণে তারা মূলমানবিক চাহিদা যেগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলি মানসম্মত তারা করতে পারে না, সংস্থান করতে পারে না। যেমন একটা দরিদ্র কৃষকের যদি 3-4টা ছেলে মেয়ে থাকে, তাহলে সে তাদের খাদ্যের যোগান দেবে না, ভালো বস্ত্রের যোগান দেবে না, শিক্ষার ব্যবস্থা করবে। এই দারিদ্রতার কারণে তার আর্থিক ক্ষমতা কম, যে কারণে সে এই মূল্যমানবিক চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারে না। দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে জনসংখ্যা স্পিকিং। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের ভৌগোলিক আয়তনের তুলনায় কিছুটা বেশি। বাংলাদেশের জনসংখ্যা ভৌগোলিক আয়তন 1,47,570 বর্গ কিলোমিটারের কিছু বেশি, এবং এখানে জনসংখ্যা 16 কোটির কিছু বেশি আছে। তো এই একটা সীমিত আয়তনের দেশে, যেখানে এত অধিক জনসংখ্যা এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু এলাকায় জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, এই যে দেশের যে সম্পদ আছে, এই সম্পদ এত জনগণের মধ্যে ভাগ করলে মাথাপিছু সম্পদের পরিমাণ কমে যায় এবং বিভিন্ন সুযোগ সুবিধাও কমে আসে, যার ফলশ্রুতিতে দেখা যায় যে এই জনগণকে মূল্যমানবিক চাহিদা পূরণ করাটা সম্ভবপর হয়ে ওঠে না। বেশি লোক থাকার কারণে প্রতিটা জায়গায় প্রতিযোগিতা বেশি। এরপরে আমরা যে অন্তরায়ের কথা বলতে পারি সেটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি এখনো মোটামুটি কৃষিতে একটা শক্তিশালী অবস্থান আছে, কৃষির একটা শক্তিশালী অবস্থান আছে। হ্যাঁ, কৃষিতে যে জিনিসটা হচ্ছে যে এখানে লোকজন তেমন একটা ব্যাপক আয়ের সুযোগ নেই। এটা পরিশ্রম যতই করা হোক, আয়ের একটা নির্দিষ্ট সীমা আছে। এই যে কৃষি নির্ভর অর্থনীতি, এতে মানুষের যে উপার্জন হয়, এই উপার্জন দিয়ে মূল্যমানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করা দুরূহ হয়ে পড়ে। বাংলাদেশে এর পরবর্তীতে আমরা যে অন্তরায়ের কথা বলবো সেটা শিল্পায়নের অভাব বা ধীরগতি। বাংলাদেশে বর্তমানে শিল্পায়নের দিকে বেশ একটা তাগিদ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শিল্পায়নের বর্তমান যে অবস্থা আছে এটা বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল। শিল্পায়নের একটা সুবিধা হলো যে একটা শিল্প কারখানায় অনেক মানুষকে কর্মসংস্থান করা যায় এবং তাদেরকে একটা মোটামুটি সন্তোষজনক একটা অর্থ প্রদান করা যায়। তো যেহেতু শিল্পায়ন কম, সেহেতু এখানে অত্যধিক পরিমাণের লোকজনকে কর্মসংস্থান করা যাচ্ছে না, যে কারণে তারা সেভাবে আর্থিক মুনাফা লাভ করতে পারছে না। তো শিল্পায়ন হয়ে গেলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে মূল্যমানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে একটা ভারসাম্যমূলক অবস্থানে আসবে। এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে বলতে পারি সেটা হচ্ছে বেকারত্ব। বাংলাদেশের জনসংখ্যার একটা নির্দিষ্ট যে প্রতি বছর যে সংখ্যক লোকজন কর্মের উপযুক্ত হয়, তার একটা নির্দিষ্ট অংশই কর্মহীন থেকে যায়, কারণ বাংলাদেশে কর্মের সুযোগ সীমিত। তো যে বেকার মানুষ, তার তো আর মূল্যমানবিক চাহিদা পূরণ করার মতো আর্থিক সামর্থ্য নেই। এই বেকারত্বের কারণে মূল্যমানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। এর পরবর্তীতে যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে উঠে আসে সেটা জনসংখ্যার তৈরিপূর্ণ কাঠামো। তো জনসংখ্যা কাঠামোটা কি? একটা দেশের জনসংখ্যার ভিতরে নারী আছে, শিশু আছে, যুবক শ্রেণী আছে, মধ্যবয়সী প্রবীণ বিভিন্ন শ্রেণী আছে। এই ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের কর্মের সাথে সংযুক্ত আছে কারা কারা। তো শিশুরা, প্রবীণরা স্বভাবতই কাজ করে না বা কম করে, খুবই কম করে। আর কাজ করে মূলত যুবক এবং মধ্যবয়সীরা। তার ভিতরে আবার একটা বিরাট অংশ আসে নারীদের কিছু অংশ কাজ করে। তো মোট কথা যে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠী বেশি এবং কর্মক্ষম জনগোষ্ঠী কম এবং ভোক্তা শ্রেণী বেশি। বাংলাদেশের একটা হিসেবে দেখানো হয়েছে যে 15% লোক কর্মের সাথে সংযুক্ত এবং 85% লোক ওই 15% লোকের 85% লোক ওই 15% লোকের আয়ের উপর নির্ভরশীল, যারা কর্মহীন। অর্থাৎ 85% লোক কোনো কাজ করে না, তারা ওই 15% লোকের আয়ের উপরে তাদের জীবন নির্বাহ করে। তাহলে এই অবস্থায় এই অল্প সংখ্যক লোকের আয়ে এত সংখ্যক লোকের মূল্যমানবিক চাহিদা পূরণ করাটা দুরূহ।
পরবর্তীতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশে মজুতদারি এবং কালোবাজারির কারণে, চোরাচালানির কারণে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির প্রবণতা লক্ষ্য করা যায়। প্রতিনিয়ত প্রত্যেকটা দ্রব্যের মূল্য একটা ভারসাম্যহীন অবস্থায় থাকে। কিছু কিছু সময় কিছু কিছু দ্রব্যের মূল্য অত্যধিক বেড়ে যায়। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের পেঁয়াজ এই ভোগ্যপণ্যটার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। তো এই নানা ধরনের কারণে যখন বাজার অস্থিতিশীল থাকে তখন মানুষের তো প্রধান মৌলমানবিক চাহিদার ভিতরে প্রথমে সে খাদ্যের চাহিদাটা পূরণ করবে। তো খাদ্যের চাহিদা পূরণ করতে গেলেই যখন তার ব্যাপক অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, তখন অন্যান্য মৌলমানবিক চাহিদাগুলো ক্ষেত্রে সে সঠিকভাবে অর্থ সংস্থান করতে পারছে না। পরবর্তীতে এবং পরিশেষে আমরা যে অন্তরায়ের কথা বলবো সেটা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপর্যাপ্ততা। বাংলাদেশের জনগোষ্ঠী বিরাট, এই বিরাট জনগোষ্ঠীর ভিতরে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেগুলো সরকারি চাকরিজীবীদের জন্য কিছু কর্মসূচি আছে, নারী কল্যাণ, শিশু কল্যাণ, যুব কল্যাণ, বৃদ্ধ কল্যাণ, বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি আছে, বিভিন্ন ধরনের ভাতা প্রচলিত আছে। কিন্তু এইগুলো আওতায় সকল জনগণকে আনা এখনো সম্ভব হয়নি। তো ধীরে ধীরে এটা হয়তো সম্ভব হবে। এই সামাজিক নিরাপত্তা সবার জন্য না থাকায় সমাজের কেউ যখন একটা আকস্মিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ে তখন সেই বিপদ থেকে উত্তরণ হয়ে সে মূল মানবিক চাহিদাগুলো সার্বিকভাবে পূরণ করতে পারে না। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা মৌলমানবিক চাহিদা কি, মৌলমানবিক চাহিদার অপূরণের জন্য কি কি সমস্যার সৃষ্টি হয়, বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় কি কি, সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করলাম। তো এই করোনাকালীন সময়ে সবাই আমরা সরকারি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো এবং আমরা নির্দেশনা অনুযায়ী আমাদের সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।